সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে আমাদের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর আফরিন সুলতানা, এবং আমাদের সাথে সবসময় স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি থাকেন। তাদের সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই বিষয়ে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে বা সে বিষয়ে কিছু জানতে চান সেটা আমাদের সাথে ডিসকাশন করতে পারবেন। তার আগে আমাদের অতিথিদের পরিচয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। আমাদের সাথে আজকে আছে অধ্যাপক ডক্টর এ.কে.এম. খালিকুজ্জামান দীপু, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন অর্থোপেডিক্স ও সার্জারি ডিপার্টমেন্ট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল, এবং ডাক্তার মাহমুদুল ইসলাম, যিনিও সহযোগী অধ্যাপক হিসেবে আছেন নিউরোলজি ডিপার্টমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, ঢাকাতে। আপনাদের দুজনকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং দর্শক, আমাদের সাথে অর্থোপেডিক সার্জন আছেন এবং নিউরো মেডিসিনের বিশেষজ্ঞ আছেন। তাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে জানার থাকে সেটা আমাদেরকে জানাতে পারবেন স্ক্রলে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। আজকে আপনার কাছ থেকে প্রথমে একটু যে বিষয়টা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে, আপনার বিশেষায়িত বিষয়গুলোতে আলোচনাতে যাব, তার আগে একটু যে বিষয়টা নিয়ে ডিসকাশন করতে চাই সেটা হচ্ছে ডেঙ্গুর বিষয়টা নিয়ে। এই সময়টায় যেহেতু জ্বরের প্রকোপ অনেক বাড়ছে, বৃষ্টিপাত হচ্ছে, সো ডেঙ্গুর একটা সিজন শুরু হয়ে গেছে। সো এই সময়টাতে আসলে ডেঙ্গু রোগীদের কী কী উপসর্গগুলো হতে পারে, বা আপনার সাথে এদের রেলেভেন্ট কোনো কিছু আছে কিনা যেটা আমাদের দর্শকদের জানাতে চান? ডেঙ্গু ভাইরাস আমাদের দেশে এবং এই অত্র অঞ্চলের জন্য গত বেশ কিছু বছর ধরে আসলে একটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে এডিস মশা এই ডেঙ্গু ভাইরাস বহন করে, এবং ডেঙ্গু ভাইরাসে ক্রমান্বয়ে যত বছর যাচ্ছে আমাদের মৃত্যুর হার বাড়ছে। এটা হচ্ছে খুব আশঙ্কার। গত বছর আমরা দেখেছি যে এই অনেক বাচ্চা শিশু রোগে আমাদের মৃত্যুবরণ করেছে, এবং সেই সাথে বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমরা জানি যে আমাদের ডেঙ্গু সিজন শুরু হয় সাধারণত বর্ষাকালে, যখন বেশ বৃষ্টি হয় এবং বিভিন্ন জায়গায় আমরা যখন খুব পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়, যেসব জায়গায় আসলে আমাদের বিশেষ করে শহরাঞ্চলে যেসব জায়গা পানি জমে যেতে পারে, যেমন ফেলে রাখা টায়ার, পাত্রে, বা কোনো ঘরের সামনে কোনো জায়গায় যদি পানি জমে থাকে, সেগুলো যদি আমরা অপরিষ্কার থাকে, পরিষ্কার না করি, সেসব জায়গায় সাধারণত এডিস মশার বংশবৃদ্ধি হয়, এবং এডিস মশা, ইনফেক্টেড এডিস মশা যখন মানুষকে কামড়ায় তখনই ডেঙ্গু আক্রান্ত হয়, এবং এই মশার মাধ্যমে মশাবাহিত রোগ আসলে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে, এবং শিশুরা আক্রান্ত হলে তার মৃত্যুর হার অনেক বেড়ে যায়। সাধারণত রোগীরা জ্বর নিয়ে আমাদের কাছে আসে, এবং জ্বরের সাথে প্রচণ্ড শরীর ব্যথা, এবং পরবর্তীতে 3 থেকে 4 দিন পর দেখা যায় তার গায়ে র্যাশ হতে পারে। সবচেয়ে বড় আশঙ্কাজনক যেগুলো প্রথম দিকে যখন ডেঙ্গু আমাদের এই অত্র অঞ্চলে যখন ডেঙ্গুর প্রকোপ ছিল, তখন দেখা যেত যে সাধারণত ক্লাসিক্যাল ডেঙ্গু বেশি হতো, এবং খুব সহজেই রোগী আসলে ভাইরাস জনিত যে অসুখ বিসুখগুলো যেভাবে খুব সামান্য প্যারাসিটামল বা ওষুধেই ভালো, বেশিরভাগ সময় বলি সেলফ লিমিটিং ডিজিজ, নিজে নিজেই বেশিরভাগ সময় ভালো ভাইরাল, কিন্তু পরবর্তীতে দেখা গেল জটিলতা অনেক বেশি হচ্ছে। বিশেষ করে দেখা গেল যে রোগীগুলো ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে আমাদের কাছে আসে, তাদের মৃত্যু হার অনেক বেশি, এবং যে কোনো বডির যে কোনো অর্গান সিস্টেম দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, যেমন ডেঙ্গু হ্যাপাটাইটিস, ডেঙ্গু মায়োকার্ডাইটিস, ডেঙ্গুর সব ধরনের অর্গানই ডেঙ্গু আক্রান্ত করতে পারে। এর মধ্যে আমার রেলিভেন্ট যেটা নিউরোলজি, সেটা হচ্ছে ডেঙ্গিতে কিন্তু ব্রেইনও আক্রান্ত হতে পারে। আমরা অনেকগুলো কেস পেয়েছি যে ডেঙ্গুতে এনকেফালাইটিস বা এনকেফালোপ্যাথি, ডেঙ্গু এনকেফালোপ্যাথি হতে পারে। সেই ধরনের রোগীগুলো সাধারণত দেখা যায় অজ্ঞান অবস্থা আমাদের কাছে আছে, রোগীর খিঁচুনি হতে পারে, এবং তাদের ইনফেকশনটা যদি ব্রেইনে ডেভেলপ করে, এবং দেখা যায় তাদের আমরা ডেঙ্গু টেস্ট আমরা যেগুলো করি সাধারণত NS1 অ্যান্টিজেন পজিটিভ থাকে, এবং রোগী অজ্ঞান অবস্থা থাকে, রোগী খিঁচুনি হচ্ছে। সেই ধরনের রোগীগুলোকে আসলে আমাদের খুব ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আমাদের চিকিৎসা দিতে হয়। তাদের স্বাভাবিক ডেঙ্গু চিকিৎসা বা ডেঙ্গু সাপোর্টের পাশাপাশি আমরা ডেঙ্গু অ্যান্টিভাইরাল দিয়ে আমরা সাধারণত ট্রিটমেন্ট করি, যদিও যে স্পেসিফিক আমাদের আসলে ট্রিটমেন্টগুলো এখনো ওইভাবে আমরা আসলে তেমন কোনো প্রোটোকল আসলে এখনো আলাদা করে ডেঙ্গু আক্রান্ত হওয়ার জন্য নেই, বাট যেটা আপনাদের ব্রেন মস্তিষ্কের যে ইনফেকশন সেটা যে চিকিৎসা সেটা আপনারা কন্টিনিউ করছেন, দিয়ে সাপোর্ট দিচ্ছি। এবং দেখা যায় যেহেতু একটা সেলফ লিমিটিং ডিজিজ, অনেক ক্ষেত্রে রোগীর রিকভারির চান্স অনেক থাকে, আবার অনেক রোগী আমরা এই পর্যন্ত আসলে মৃত্যুবরণ করেছে। জি, এটার সাথে কি হেমোরেজিক যে ডেঙ্গুর কথা বলেছেন, এটার সাথে কি ব্রেনের কোনো এফেক্ট বা সম্পর্ক আছে কিনা? হতে পারে, বিকজ ডেঙ্গু শক সিনড্রোম বা হেমোরেজিক ডেঙ্গু যেগুলো দেখা যাচ্ছে এই রোগীগুলো
যেহেতু তার আমরা জানি যে তার প্লেটিলেট থ্রম্বোসাইটোপেনিয়া, প্লেটিলেট কাউন্ট কমে যায়, তার ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেড়ে যায়, এবং সেই ব্লিডিং টেন্ডেন্সিগুলো যদি বিভিন্ন জায়গায় হতে পারে, সেটা যদি ব্রেইনে ব্লিডিং হয়, সেক্ষেত্রে এটা একটা তার আশঙ্কা। ব্রেনে যে কোনো ধরনের লিশানি রোগীকে অজ্ঞান করতে পারে, এবং আমরা জানি যে ব্রেনের বিভিন্ন সাইট অনুযায়ী তার যেখানে ব্লিডিং হয় সেই অনুযায়ী তার সিমটম ডেভেলপ করে। এই বিষয়ে আপনার কাছ থেকে আরেকটু জানবো, তার আগে ডক্টর খালেকুজ্জামান দীপু, আপনার কাছ থেকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে জয়েন্ট পেইন, যেটা খুবই কমন একটা প্রবলেম, যেটা সবাই ফেস করে থাকেন। সো পেইনের ব্যাপারটা নিয়ে যদি আমাদের দর্শকদের একটু বলে দিতেন যে জয়েন্ট পেইন আসলে কিরকম, যেহেতু আমাদের বিভিন্ন রকমের জয়েন্ট শরীরে আছে, এবং সেটা ইলাবোরেটলি আমাদের দর্শকদের আসলে কতটুকু জানা দরকার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে জয়েন্ট তো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের শরীরে 206টা হাড় আছে, আমরা সবাই জানি। মোটামুটি জয়েন্টের সংখ্যা কিন্তু 306টা, মানে হাড়ের থেকে জয়েন্টের সংখ্যা বেশি। অতএব জয়েন্টের রোগ বালাইও বেশি এই কারণে, এবং এটার সমস্যাও বেশি। তো আমাদের জয়েন্টের যেই সমস্যাগুলো হয়, সাধারণত এটাকে আমি মোটা দাগে দুটো ভাগ করে নিই। একটা হলো যে আঘাতজনিত কারণে ব্যথা, আর একটা হচ্ছে আঘাত ছাড়া ব্যথা। আঘাতজনিত কারণে জয়েন্টের মধ্যে একটা আঘাত পেলে জয়েন্টের মধ্যে যেই সংশ্লিষ্ট হাড় থাকে, মিনিমাম আপনার দুটো হাড় মিলে একটা জয়েন্ট তৈরি হয়। ওই হাড়ের একটা মাথা যদি ভেঙে যায়, একটা এন্ড যদি ভাঙে, তাহলে সেটা জয়েন্টে ইনভলভ হয়। আমরা ইন্ট্রাআর্টিকুলার ফ্র্যাকচার বলে থাকি ওগুলাকে। তো এইটা একটা সমস্যা। আবার ওই আঘাতের কারণে জয়েন্টের ভেতরে যে কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজও আঘাতপ্রাপ্ত হতে পারে, সেটাও একটা সমস্যা। এছাড়া আঘাত ছাড়া যেইটা সমস্যা হয়, সবচেয়ে কমন যেটা হয়, সেটা হচ্ছে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। জয়েন্টের যে কোনো প্রদাহকেই আমরা আর্থ্রাইটিস বলে থাকি। তো ডিজেনারেটিভ আর্থ্রাইটিসটা হলো যে বয়সজনিত কারণে আমাদের এই যে হাড়ের মাথার মধ্যে যে কার্টিলেজ কাভারিং থাকে, এই কাভারিংগুলো নষ্ট হতে থাকে আস্তে আস্তে, ওয়ার এন্ড টিয়ার হয়, নষ্ট হতে থাকে। তো তখন যেই ব্যথা বেদনার সৃষ্টি হয়, যেই লক্ষণের সৃষ্টি হয়, সেটার জন্য আমরা বলি এটা ডিজেনারেটিভ কজ। আরেকটা আছে জয়েন্টের মধ্যে যদি কখনো কোনো ইনফেকশন হয়, একটা মোটা দাগে সাধারণ ইনফেকশন হতে পারে, আবার বিশেষ ধরনের ইনফেকশন হতে পারে, যেমন টিউবারকুলোসিস বা যক্ষ্মা, এটাও হয়ে থাকে। তো এটাও আরেকটা জয়েন্টের সমস্যা। আরেকটা জয়েন্টের সমস্যা যেটা ভেরি কমন, সেটা হলো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, অর্থাৎ বাত জাতীয় ব্যথা, যেটা আমরা স্বাভাবিকভাবে বাত বলে থাকি। বাত তো একটা সিস্টেমিক ডিজিজ। তো এইটা একটা সমস্যা যে জয়েন্টের মধ্যে যদি রিমাটয়েড আর্থ্রাইটিস হোক, বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হোক, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস হোক, এগুলো সবই কিন্তু জয়েন্টের মধ্যে ইনভলভড হয়। হ্যাঁ, তো এইটা একটা মানে ব্যাপার, যেই ব্যাপারের মধ্যে জয়েন্টস ইনভলভ হয়ে যায়। এর সাথে আবার গাউটি আর্থ্রাইটিসও আছে, যেটা সিরাম ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যেটা হয়। এগুলো, এই আর্থ্রাইটিসগুলো কিন্তু সবগুলোই মোটামুটি জয়েন্টেরকে ইনভলভ করে। তো মোটা দাগে চিন্তা করলে এই হলো আমাদের জয়েন্টের সমস্যা, যেই সমস্যার কারণে রোগী ব্যথা, জয়েন্ট মুভমেন্ট করতে, জয়েন্ট নাড়াচাড়া করতে সমস্যা, এবং জয়েন্ট ফুলে যাওয়া, এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে। আরেকটা বিষয় একটু জানতে চাই, যেহেতু জয়েন্ট পেইন আমরা জানি যে কোনো ব্যথায় বয়সের সাথে সাথে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আবার দেখি বাচ্চাদেরও যারা গ্রোয়িং আছে তাদেরও কিন্তু এরকম অনেক ধরনের ব্যথার কমপ্লেন করে। বয়স ভিত্তিক এটার কোনো আসলে পার্থক্য বা কোনো প্রভাব আছে কিনা? হ্যাঁ, বয়স ভিত্তিক সেটা হলো যে যেটা বয়সজনিত কারণে হয়, একটু ওল্ড এজে যাদের হয়, সেটা হচ্ছে ডিজেনারেটিভ। মোস্টলি ম্যাক্সিমাম সময় এটা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, অর্থাৎ বয়সের সাথে সাথে আমাদের শরীরের যে বিভিন্ন পরিবর্তন হয়, ঠিক তেমনিভাবে সেই হাড়ের মাথায় যে কার্টিলেজ বা তরুণাস্থি থাকে, এটার যে পরিবর্তন, এটার জন্য হচ্ছে গিয়ে আমাদের বয়সজনিত কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর বাচ্চাদের ক্ষেত্রে মূলত ঘটনা ঘটে দুটো। একটা হলো গ্রোয়িং পেইন। বাচ্চারা যখন বড় হতে থাকে, তখন আমাদের এই বাচ্চাগুলোদের এক ধরনের ব্যথা সৃষ্টি হয়, এবং আমাদের বাচ্চাদের হাড় যে আস্তে আস্তে বড় হয়, ছোট থেকে যে বড় হয়, হাড়গুলো যে বড় হয়, এই বড় হওয়ার সেন্টারগুলো কিন্তু হাড়ের মাথার মধ্যে উপরের দিকে, মানে দুই এন্ডে, দুই প্রান্তে। তো এই দুই প্রান্তে থাকার কারণে তখন ওই একটা গ্রোয়িং পেইন হয় জয়েন্টের আশেপাশে। আর আরেকটা হলো যে জুভেনাল রিমাটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ বাচ্চাদেরও কিন্তু বাতের সম্ভাবনা আছে, তাদেরও এটা হয়। তো এই বাচ্চাদের এই মানে বাতজনিত সমস্যার জন্যও কিন্তু বাচ্চারা জয়েন্টের ব্যথা বলে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয় বাচ্চাদের ক্ষেত্রে জয়েন্টের মধ্যে, সেটা হচ্ছে যে ওরা খেলতে যে ইনভেরিয়েবলি কিন্তু আঘাত পায়, সেখান থেকেও জয়েন্টের মধ্যে একটা প্রদাহ সৃষ্টি হতে পারে, ইনফ্লামেটরি একটা কন্ডিশন সৃষ্টি হতে পারে, এখান থেকে হয়। আরেকটা হলো যে সমস্ত বাচ্চাদের, অনেক বাচ্চাদেরই থাকে যাদের মানে ব্লিডিং টেন্ডেন্সি থাকে, আমরা হিমোফিলিয়া বলি, মানে ব্লাড ক্লটিং ফ্যাক্টরের যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে খুব মিনিমাম আঘাতেও বাচ্চার যে কোনো একটা জয়েন্ট দেখা যায় যেরকম ফুলে যাচ্ছে,
কারণ ওখানে রক্তক্ষরণ হয়, রক্ত জমাট বাঁধার যে নর্মাল শারীরিক যে সময় বা শারীরিক যে প্রক্রিয়াটা, তার রক্ত জমাট বাঁধার জন্য যেই জিনিসগুলো দায়ী সেটার যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু বাচ্চাদের খুব অল্প আঘাতেই দেখা যাবে যে রক্তক্ষরণ হবে জয়েন্টের মধ্যে এবং তখন জয়েন্টটা ফুলে যাবে। এটা হচ্ছে গিয়ে অতএব ওই জিনিসটাও বাচ্চাদের ক্ষেত্রে মাথার মধ্যে রাখতে হবে। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু টিউমার জাতীয় পরিবর্তন, হ্যাঁ টিউমার তো হতেই পারে, হ্যাঁ বাচ্চাদের অস্টিওকন্ড্রোমা, কন্ড্রোমা সহ বিভিন্ন ধরনের টিউমার, ইউইং সার্কোমা পর্যন্ত হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। তো এটাও যদি টিউমার তো যে কোনো জায়গাতে হতে পারে, যে কোনো জয়েন্টেই হতে পারে, যে কোনো হাড়ের মধ্যে হয় মেইনলি। তো হাড় থেকে তো জয়েন্টের দূরত্ব খুব বেশি নয়, যদি প্রান্তের দিকে হয়ে থাকে সেই। অবশ্যই এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা আমরা করব। তার আগে ডক্টর মাহমুদ, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে রক্তক্ষরণ হয়ে ব্রেনের মধ্যে যে ধরনের রোগী তৈরি হোক বা যে কোনো একটা রোগের জন্যই যেটা ব্রেনে প্রভাব তৈরি করে, তাদের উপসর্গগুলোর কিছু ভিন্নতা থাকে। সো ব্রেনের ব্লিডিং হয়ে স্ট্রোক হয়ে থাকে, সেটা আমরা সবাই জানি। সো এই বিষয়টা নিয়ে আমাদের দর্শকদের আসলে কি জানাতে চান? স্ট্রোক খুব আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এবং কারণ হচ্ছে যে স্ট্রোক হয়ে মানুষের মৃত্যু হার সারা পৃথিবীর মধ্যে 3 নম্বর। মানে যদি আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং হার্ট অ্যাটাকের পর স্ট্রোকই সবচেয়ে বেশি রোগী মারা যায়। এখন স্ট্রোক হচ্ছে আসলে বেসিক্যালি রক্তনালীর অসুখ, ব্রেনের রক্তনালীর অসুখ। সেটা রক্তনালী প্রধানত মোটা দাগে যদি বলা যায়, রক্তনালী ব্লক হয়ে এক ধরনের স্ট্রোক হয়, আর রক্তনালী ছিঁড়ে গিয়ে এক ধরনের স্ট্রোক হয়। তো স্ট্রোকের যেটা সবচেয়ে বড় খারাপ মিথ হচ্ছে, মানুষ মনে করে স্ট্রোক মানে হলো হার্ট অ্যাটাক। আসলে তা নয়, স্ট্রোক হচ্ছে আসলে ব্রেনের অসুখ। এবং এই জন্য দেখা যায় স্ট্রোক শব্দ শুনে সবাই আগে হৃদরোগ হাসপাতালে চলে যায়, তারপর ওখান থেকে যে রেফার্ড হয়ে দেখা যায় ব্রেনের হাসপাতালে আসে। সুতরাং এখানে টাইম ইজ এ ফ্যাক্টর। যেই স্ট্রোকগুলোতে সাধারণত রক্তনালী ব্লক হয়ে হয় সেটা আমরা বলি ইস্কিমিক স্ট্রোক, যেটা আসলে 85 ভাগ বলা হয়, মোটা দাগে বলা যায় 85 ভাগ। এইটাকে এখানে টাইম ইজ এ ফ্যাক্টর, বিকজ এটা যদি খুব দ্রুত, যদি 3 ঘন্টার মধ্যে বা এখন বলা হয় 4.5 ঘন্টার মধ্যে যদি আমাদের নিউরোসায়েন্স হাসপাতাল বা বঙ্গবন্ধু হাসপাতাল বা কিছু কিছু সেন্টার আছে সেখানে যদি রোগী আসতে পারে, তাহলে আমরা এক ধরনের ইনজেকশন দিই, থ্রম্বোলাইসিস বলে। এখন এটা অ্যাভেলেবল, আগে বাংলাদেশে ছিল না। সেটার মাধ্যমে রোগী প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। তাহলে সেটা খুব ইম্পর্টেন্ট। এবং ওই সময়ের মধ্যে যদি সে না আসে, তাহলে কিন্তু তাকে এমন হইতে পারে সারা জীবন তাকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে থাকতে হতে পারে। সুতরাং আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হবে এটাই, যে কোনো রোগী যদি হঠাৎ করে দেখেন যে আপনার কথা জড়িয়ে যাচ্ছে, কোনো দিক একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে, তাহলে অথবা রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, বুঝতে পারবেন এটা ব্রেইনের, সাথে সাথে ব্রেইনের হাসপাতালে যাবেন, আপনি কোনো অন্য হাসপাতালে যাবেন না। 2 নাম্বার অংশ হচ্ছে যেটা বললাম, যে রক্তনালী ছিঁড়ে গিয়ে যদি যে স্ট্রোক হয় সেটা বলে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। দুটো ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, কাদের ক্ষেত্রে ঘটবে, আসলে কাদের কি কারণে ঘটবে, সেটার মধ্যে কিছু মডিফায়েবল, কিছু নন মডিফায়েবল। রিস্ক ফ্যাক্টরে যাওয়ার আগে যেটা জানতে চাই, যেহেতু আপনি বললেন যে গোল্ডেন আওয়ার খুবই ইম্পর্টেন্ট একটা টাইম, অলরেডি কিছু উপসর্গ আপনি মেনশন করেছেন, আরও কিছু উপসর্গ হতে পারে কিনা যেটা মানুষ বাসায় বসে বুঝতে পারেন যে তাকে আসলে ব্রেনের হসপিটালেই যেতে হবে? স্ট্রোকের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হঠাৎ করে সিমটম হবে। একটা ভালো মানুষ, আপনি হয়তো কয়েকটা ক্ষেত্রে হতে পারে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময় সে হয়তো খাচ্ছে, খাওয়ার মধ্যে হঠাৎ করে হাতটা পড়ে গেল, পা হঠাৎ করে পড়ে, হাঁটতে গেছে, হঠাৎ করে ডান দিকে এসে দেখা যাচ্ছে আর হাঁটতে পারছে না, হয়তো তার দুর্বল হয়ে গেছে, পড়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে তার ইমব্যালেন্স লাগছে, কথা জড়িয়ে যাচ্ছে, কোনো খেতে যাচ্ছে মুখটা বেঁকে গেছে, খাবারটা পড়ে যাচ্ছে। এই ধরনের একটা সিমটম যেগুলি ইস্কিমিকের ক্ষেত্রে হয়। হেমোরেজের ক্ষেত্রে সিমটমটা একটু আলাদা। সেখানে রুগী হঠাৎ করে মাথা ব্যথা হচ্ছে, সিভিয়ার মাথা ব্যথা, হেডেক। অনেক সময় আমরা হেমোরেজ আবার কয়েকটা পার্ট আছে, সাবঅ্যারাকনয়েড বলে, রক্ত পর্দায় যেটা হয় সেটার মধ্যে প্রচণ্ড মাথা ব্যথা, ঘাড় ব্যথা, বমি হতে থাকে, এবং রোগী অজ্ঞান হতে পারে, খিঁচুনি হতে পারে। তাহলে দুইটা সিমটম দিয়ে কিন্তু 2 ভাগে ভাগ করা, আমরা যদি সিটি স্ক্যান নাও করতে পারি। সেক্ষেত্রে এই ধরনের সিমটমগুলি আসলে আমাদের রোগীকে দ্রুত আমরা নিয়ার বাই কোনো হাসপাতাল, যেখানে নিউরোলজি ডিপার্টমেন্ট আছে এবং যেখানে নিউরোলজিস্ট দেখতে পারবে, ইমিডিয়েট চিকিৎসা, অথবা যদি নিউরোলজি ডিপার্টমেন্টও না থাকে, ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্ট, এরাও কিন্তু ইমিডিয়েটলি রোগীকে অ্যাড্রেস করতে পারবে। ইস্কিমিকের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা ব্লক, এখানে এই টাইম ফ্রেম আপনি যেটা বল উইন্ডো পিরিয়ড, এটা খুব ইম্পর্টেন্ট। 3 to 4.5 আওয়ার্সের মধ্যেই আপনি চলে আসেন ওই ধরনের হাসপাতালে যেখানে থ্রম্বোলাইসিস, আমি একটা নাম বললাম যে নিউরোসায়েন্স হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল। আনফর্চুনেটলি এখন আমরা সারা বাংলাদেশে থ্রম্বোলাইসিস এরিয়ার মধ্যে আনতে পারি নাই,
হয়তো এটা সময়ের সাথে সাথে আমরা সারা বাংলাদেশেই থ্রম্বোলাইসিস আমরা করতে পারবো। এই সেই সেন্টারগুলি যখন ডেভেলপ করবে তখন রোগীর কিন্তু এই স্ট্রোকে যে সারা জীবন পক্ষাঘাতগ্রস্ত হয়ে যে একটা অভিশাপ, সেটা থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে আসতে পারবো। জি অবশ্যই। কিন্তু এই ফ্যাসিলিটিগুলো তো সবগুলো সরকারি হাসপাতাল উপজেলা লেভেল পর্যন্ত কি আছে নাকি শুধু টারশিয়ারি লেভেল হসপিটাল পর্যন্ত আছে? সব টারশিয়ারি লেভেলেও আমরা থ্রম্বোলাইসিসের কোনো এখন পর্যন্ত ব্যবস্থা নেই। আমি যেটা বললাম যে একটা হচ্ছে নিউরোসায়েন্স হাসপাতাল, যেটা হচ্ছে আসলে নিউরোলজি এবং নিউরোসার্জির জন্য সবচেয়ে বলা যায় সিগনেচার হাসপাতাল, সবচেয়ে স্পেশালাইজ হাসপাতাল। দ্বিতীয় হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল, বা এখন সাবেক পিজি হাসপাতাল আমরা বলতে পারি। 3 নাম্বার কিছু প্রাইভেট ইনস্টিটিউটে আমি এগুলো এখন চালু হয়েছে, কিন্তু সবই ঢাকা ভিত্তিক। এখন পর্যন্ত রাজধানী ভিত্তিকের মধ্যেই আমরা আছি। আমাদের চেষ্টা করা হচ্ছে, এবং যেহেতু এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, আমাদের চেষ্টা করা হচ্ছে আমরা ঢাকার বাইরে ডিভিশনগুলিতে অ্যাটলিস্ট যেগুলো বড় মেডিকেল কলেজ হাসপাতাল সেগুলোতে ডেভেলপ করার। এটার জন্য আলাদা একটা আসলে ট্রেনিং লাগে, আলাদা স্পেশালিটি লাগে, আলাদা কিছু মানুষজন লাগে, এবং 24 ঘন্টার একটা ফেসিলিটি প্রয়োজন হয়। সেটা আমি মনে করি সেটা খুবই সম্ভব। সেটার জন্যে আসলে একটা টিম ওয়ার্ক, একটা স্ট্রোক ইউনিট ডেভেলপ করতে হবে এবং টিম ওয়ার্ক ডেভেলপ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি মিস করি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা কিছুদিন আগে কিন্তু এই ইন্টারভেনশন নিউরোলজি আমরা যেটা বলি সেটা আমরা চালু করেছি, এবং সেখানেও কাজ হচ্ছে, এবং এই ক্রমান্বয়ে হয়তো আমরা বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এটা চালু করতে পারবো। জি, এবং আমরা চাই এই লিমিটেশনসগুলো আসলে যত দ্রুত সম্ভব আমরা যাতে ওভারকাম করে ফ্যাসিলিটিটা সব মানুষের জন্য অ্যাভেলেবেল করতে পারি, অ্যাটলিস্ট যে টারশিয়ারি লেভেল হসপিটালগুলো আছে সেগুলোতে। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু জানতে চাই সেটা হচ্ছে জয়েন্ট পেইনের ব্যাপারে আপনি যেরকম বললেন যে সবগুলো জয়েন্টই ইনভলভ করতে পারে। সো আমরা তো জানি আমাদের স্মল কিছু জয়েন্ট আছে, ছোট ছোট হাতের জয়েন্ট যেরকম বলে থাকি, অথবা বড় যে জয়েন্টগুলো আছে, এগুলোতে আসলে রোগের কোনো পার্থক্য বা উপসর্গের পার্থক্য কিছু আছে কিনা, বা এগুলো থেকে রোগের ডিফারেন্স বোঝা সম্ভব কিনা? হ্যাঁ, এটা থেকে রোগের ডিফারেন্স বোঝা সম্ভব। ইউজুয়ালি স্মল জয়েন্টসগুলো অর্থাৎ হাত এবং পায়ের আঙ্গুলের মধ্যে যে জয়েন্টসগুলো থাকে বা এই স্মল জয়েন্টসগুলো ব্যথা হয় ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে, রিউমাটয়েড আর্থ্রাইটিসে সাধারণত এই ধরনের স্মল জয়েন্টস পেইন হয়। সকালবেলা বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে রোগী এসে বলবে যে আমি সকালবেলা হাত নাড়াতে পারি না, হাত মুভ করতে পারি না, সোজা করতে, মানে দিনের সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে এই জিনিসগুলো আস্তে আস্তে ফ্রি হয়ে যায়। এটা একটা মানে সিগনেচার সিমটম, যে এটা যখন বলবে তখন আমার মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে তার হয়তো এই ধরনের একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকার সম্ভাবনা আছে। এটা হলো একটা। আর বড় জয়েন্টস যদি আমরা বলি, বড় জয়েন্টসগুলো সাধারণত মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, আজকে এটাকে আমরা বলি পালিয়ে বেড়ানো ব্যথা। হ্যাঁ, এক জয়েন্ট থেকে আরেক জয়েন্ট, এক জয়েন্ট থেকে আরেক জয়েন্ট, এটাও একটা সিমটম নিয়ে অনেকে আসে, এটাও এক ধরনের আর্থ্রাইটিস। আবার পায়ের বুড়ো আঙ্গুলের আশেপাশে হঠাৎ সিভিয়ার প্রচণ্ড ব্যথা, ফোলা লাল হয়ে গেছে, এবং হাতের আঙ্গুল, বিশেষ করে বুড়ো আঙ্গুল, অন্য আঙ্গুলগুলো হতে পারে কিন্তু এটা খুব বেশি কমন আর কি, হাতের বুড়ো আঙ্গুল এরকম ফুলে গেল, ব্যথা হলো, এইটা সাধারণত ইউরিক অ্যাসিড বেড়ে গেলে বা মানে গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে থাকে। আবার সিউডো গাউট বলে একটা জিনিস আছে, এখানেও ইউরিক অ্যাসিড ইনভলভমেন্ট আছে। তখন আবার দেখা যায় এই স্মল জয়েন্টস না বা গ্রেট টো না, পায়ের বুড়ো আঙ্গুল না, তখন কিন্তু অ্যাঙ্কেল জয়েন্টসের এখানেও ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় যে হাঁটুর ব্যথা নিয়েও আসতে পারে, এটাও একটা ঘটনা ঘটতে পারে। তো এই হলো গিয়ে মোটা দাগের ব্যথা। তো সবগুলো জিনিসই আসলে রোগীর হিস্ট্রি ভালো মতো নিয়ে এক্সামিনে পরীক্ষা নিরীক্ষা করে এবং কিছু ইনভেস্টিগেশন ল্যাবরেটরি টেস্ট করে আমরা আলটিমেটলি ডায়াগনোসিসে আমাদেরকে পৌঁছাতে হবে আর কি। যেহেতু আপনি বললেন যে পায়ে অনেক সময় জয়েন্ট ফুলে যাচ্ছে বা ব্যথা করছে, অনেকেরই আমরা দেখি যে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে পায়ের যত্নের ব্যাপারে খুব প্রেফারেন্স দিয়ে থাকে বা বলে থাকে যে এটার যে কোনো ধরনের চেঞ্জগুলো যাতে একটু প্রেফারেন্স দিয়ে দেখেন। সো এই জয়েন্ট পেইনের সাথে আসলে ডায়াবেটিক রোগীদের সম্পর্ক কতটুকু, বা কী কী চেঞ্জেসগুলো আসলে একজন নোটিস করতে পারেন? আসলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই জিনিসটা খুব সচেতনভাবে আমি মনে করি যে আমাকে আলাদা করতে হবে যে আসলে এই সমস্যাটা কি তার মানে বাতজাতীয় সমস্যা নাকি তার সোললি ডায়াবেটিসের জন্য হচ্ছে। না, ডায়াবেটিসের জন্য হলে সেটা হলো যে পেশেন্টের মানে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে যে এই সমস্যাটা হয়, তা একটা আঘাতের হিস্ট্রি দেয় যে আমি ব্যথা, বা অনেক সময় বলতে পারে না যে আমি
সে কখনো কখনো বলতেও পারে না যে আমি আঘাত পেয়েছি কবে বা কিছু। খালি পায়ে হাঁটলো, কোনো কিছুর সাথে খোঁচা লাগলো, ওইখান থেকে একটা ছোট ঘা শুরু হলো, ওখান থেকে ব্যথা শুরু হয়ে গেল। এবং যেহেতু ওই যে হাড় এবং জয়েন্টসের অবস্থান তো খুব বেশি দূরে নয়, তো ওইটার থেকে আস্তে আস্তে স্যার ওই ইনফেকশনটা বেড়ে সেটা জয়েন্টের মধ্যে আসতে পারে যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে। তো একটা হচ্ছে হিস্ট্রি অফ ডায়াবেটিস, সেটা আনকন্ট্রোল কিনা সেটা আমরা দেখব, এবং পায়ের যে বোধ শক্তি সেটা স্বাভাবিক আছে না অস্বাভাবিক আছে। সাধারণত বাতের ব্যথা হলে কিন্তু পায়ের বোধ শক্তির কোনো সমস্যা হয় না এখানে, কিন্তু ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে, যেহেতু তার বোধ শক্তি কমে যায়, সে বুঝতে পারে কম, অবশ অবশ ভাব যেটা, সেই জিনিসটা থাকে। তো এই জিনিসগুলো দিয়ে আমরা, এবং যদি কোনো ঘা থাকে তাহলে সেটা দিয়েও, কারণ সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই ধরনের আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু কোনো ঘা হবে না সাধারণত, হ্যাঁ, কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু ঘা থাকবে। জি, তার মানে ডায়াবেটিস সরাসরি জয়েন্টকে আক্রান্ত না করলেও সেটার প্রভাবে হতে পারে। জি অবশ্যই। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, ওনার প্রশ্নটি একটু আমরা নেই, তারপর আমরা আলোচনায় ব্যাক করছি। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরখান থেকে বলছি, মোহাম্মদ হোসেন। আমার বাচ্চার বয়স হলো 7 বছর। ওনার শুধু আব্বু আম্মু ডাকতে পারে, সব কথা বলতে পারে না, নিউরোসাইন্সের সমস্যা আর কি। আচ্ছা, আপনাকে ডক্টর শুনতে পাচ্ছেন, আপনার কি কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? আপনার বাচ্চার বয়স কত? 7 বছর। নিউরোসাইন্সে আউটডোরে দেখাইছিলাম। জি, ওনারা ওনারা ওই যে মাসে একবার ওই স্কিন থেরাপি দেওয়ার জন্য বলছে আর কি। কি থেরাপি? স্পিচ শুধু থেরাপি। মা বাবা ডাকতে পারে, অন্য সব কথা বলতে পারে না, এইটুকু। জি জি জি। আচ্ছা, আপনি বাচ্চা কি বাসায় জন্ম হয়েছে না হাসপাতালে জন্ম হয়েছে? না, সেটা মেডিকেলে হাসপাতালে হয়েছিল। ওজন 2 কেজি হয়েছিল, ওজন একটু কম হয়েছিল আর কি। এরা বলছে যে সবকিছু দেরিতে বলবে, এটা বলছে আর কি ডাক্তার। আচ্ছা, হাঁটা চলা করতে পারে ঠিক মতো? সব করতে পারে, বাথরুমে যাইতে পারে, দরজা খুলতে পারে, বন্ধ করতে, শুধু সব কথা বলতে পারে না। আর লেখাপড়া করে না, এটাই। লেখাপড়া মানে ভর্তি করতে পারেন নাই? পারে না না, মানে কোনো কিছু লেখাপড়া করে দিতে পারতেছে না। এমনি বুদ্ধি শুদ্ধি কেমন? বুদ্ধি শুদ্ধি স্বাভাবিক, কিন্তু এটা সিন ডাউন। ওই যে ইয়াতে পরীক্ষা দিছে, নিউরোসাইন্সে কিছু পরীক্ষা দিছিল, পরে যেটা সিন ডাউন লিখে দিছে আর কি, যে ব্রেন একটু শর্ট আছে, এটা বলছে। আচ্ছা, ঠিক আছে। এখন করণীয় কি স্যার, এটা একটু জানাবেন না? খুব অস্থির থাকে সব সময় বাচ্চা? জি, অস্থিরতা করে, দৌড়দৌড়ি করে? না, অস্থিরতা করে না, অস্থিরতা করে না। হাতে মাঝে মাঝে মুখে একটু হাত দেয়, এটাই। আর অজ্ঞান খিচুনি কোনো সময় হয়েছিল? না না, এগুলা কোনো কিছু হয় না। এটা ডাক্তার তখনই বলছে যেহেতু এই জ্বর যেহেতু না হয়, এই ধরনের কিছু হয় না। ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি আপনাকে। এটা আসলে আমরা বলি যে আপনার বাচ্চার যেটা হচ্ছে যে বাচ্চা মোস্ট লাইকলি, যে বাচ্চা যেহেতু লো বার্থ ওয়েট হয়েছিল, আপনার বাচ্চার জন্ম যদিও হাসপাতাল হয়েছে, কিন্তু আপনি বললেন 2 কেজি, তাই না? বাচ্চা যেহেতু লো বার্থ ওয়েট হয়েছিল, বাচ্চার এটা আমরা বলি ডেভেলপমেন্টাল ডিলে। অর্থাৎ যে আমাদের বাচ্চার যে মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট আছে কতগুলো, সে যেই সময়, যেটা আরও ডিটেল হয়তো হিস্ট্রি নিলে বোঝা যাবে, সে মাইলস্টোন ডেভেলপমেন্টের মধ্যে স্পিচ ডিলে বলে একটা কথা আছে। বাচ্চার এখন আসলে স্পিচ ডিলে হয়েছে। ওনার কথা শুনে মনে হলো যে বাচ্চার মানে মোটর ডিলে নাই, হয়তো হাঁটাচলা করতে পারছে বাচ্চার। সেটা এখন কিছু কিছু ক্ষেত্রে, যেটা বাচ্চার ক্ষেত্রে যেটা ঘটে, সেটা হচ্ছে ডিউরিং লেবার অথবা পরবর্তী সময়, মানে ডিউরিং লেবারের আগে হয়তো, মানে এন্টিনেটাল পিরিয়ড বা ন্যাটাল বা পোস্টন্যাটাল পিরিয়ডে কোনো ইনফেকশন বা কিছু কারণে, বা প্রিটার্ম বেবি, এসব ক্ষেত্রে বাচ্চাগুলোর একটা হয় যে সেরেব্রাল পলসি। আমরা জানি সেরেব্রাল পলসি বাচ্চা, যে ব্রেন যদি ক্ষতিগ্রস্ত হয়, দেখা যায় তার তখন কিন্তু মোটর প্যারালাইসিস থাকে। কিন্তু এর ক্ষেত্রে যেহেতু মোটর প্যারালাইসিস নাই, অনলি স্পিচ ডিলে, তাইলে সেই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি অ্যাপ্রোচটা হবে যে তার আসলে প্রথম, নিশ্চয়ই যেহেতু নিউরোসায়েন্সে এসেছিল, তার হিয়ারিং টেস্ট থেকে শুরু করে সব কিছু করা হচ্ছে। আমরা জানি যে বাচ্চা কথা শিখে কিন্তু শুনে, অর্থাৎ তাহলে ফার্স্ট থিং হচ্ছে তাকে হিয়ারিং টেস্ট করে দেখতে হবে সে ঠিকমতো শুনতে পাচ্ছে কিনা। যদি শুনতে পারে তাহলে, এবং কথা আব্বা আম্মা বলতে পারতেছে, স্পিচ থেরাপির সাথে সাথে উনি কী করবেন জানতে চেয়েছেন, স্পিচ থেরাপি দিলে আস্তে আস্তে হয়তো তার ডেভেলপমেন্ট হবে। এবং আর ফার্দারও তার আইকিউ অ্যাসেসমেন্ট তো শুরু করে, নিউরোসায়েন্সে সবই আছে, নিশ্চয়ই তার আইকিউ অ্যাসেসমেন্ট হয়েছে। আইকিউ অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে তার আইকিউ কম কিনা, এবং তার এটার জন্য তাকে আরো কোনো হেল্প লাগবে কিনা, মানে আনুষঙ্গিক আর কোনো অসুবিধা আছে কিনা, যেটার সাথে কারেকশন দরকার। এক্স্যাক্টলি। জি, ওনার বাচ্চা আসলে তার ওই 7 বছরের আরেকটা অন্য বাচ্চার চেয়ে আসলে পিছিয়ে আছে। তার এই অ্যাচিভ করতে তার সমস্যা হচ্ছে, এবং অ্যাচিভমেন্ট যখন হবে তখন হয়তো ওই লেভেলে সে হয়তো তার স্কুলিং হয়তো শুরু করতে পারবে ডিলে করে আর কি, মোস্টলি এক্সপেক্টেড আর কি, এরকম আর কি।
জি, আর এইসব থেরাপি যেমন উনি যেরকম বাচ্চার স্পিচ ডিলের জন্য স্পিচ থেরাপি নিচ্ছেন বা এই ধরনের সাপোর্টিভ যে থেরাপিগুলো আছে এগুলোতে আসলে কতটুকু বেনিফিটেড হয় বাচ্চারা বা কতটুকু ওনার এই প্রবলেমগুলো ওভারকাম করতে পারবেন? ওনার নিশ্চয়ই কনসার্ন এটা, সেটাই উনি জানতে চাচ্ছিলেন যে আর কি করা যেতে পারে বাচ্চার জন্য। বাচ্চার স্পিচ থেরাপি এবং কিছু সাপোর্টিভ ড্রাগে কিন্তু এই ধরনের বাচ্চা কিন্তু অনেক ক্ষেত্রেই ইমপ্রুভ করে যায়, এবং সেগুলো এখন দেখতে হবে যে আর বাচ্চার যে অটিস্টিক স্পেকট্রামে পড়ে কিনা, বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি আছে কিনা, এগুলো অ্যাসেস করতে হবে, আইকিউ অ্যাসেসমেন্ট, সে অনুযায়ী আসলে তাকে ট্রিটমেন্ট, তার একটা লেভেল করে তাকে ট্রিটমেন্ট। উনি নিউরোসায়েন্সে যেটা ট্রিটমেন্ট নিচ্ছেন সেটা ওনার ঠিক আছে নাকি আরো কিছু অ্যাড করার দরকার আছে চিকিৎসার ক্ষেত্রে, বা অন্য কোথাও যাওয়ার দরকার আছে? আমার মনে হয় যে উনি ঠিক জায়গায় এসেছেন। নিউরোসায়েন্স ডিপার্টমেন্টে আমাদের একটা স্পেসিফিক এবং স্পেশালাইজড একটা পেডিয়াট্রিক নিউরোলজি ডিপার্টমেন্ট, অনেক জায়গায় শিশু বিকাশ কেন্দ্র কিন্তু কাজ করে, এবং শিশু বিকাশ কেন্দ্র, পাশাপাশি শিশু হাসপাতালও শিশু বিকাশ কেন্দ্র আছে। আমাদের পেডিয়াট্রিক নিউরোলজি ইজ ভেরি রিচ, আমাদের সাইকোলজিস্ট থেকে শুরু করে সব আছে, আমরা এখানে আসলে সবকিছুই তার সাথে। সেক্ষেত্রে উনি যে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাচ্ছেন ওনার পরামর্শটা মেনে চলাটাই ভালো হবে। জি, অনেক ধন্যবাদ। আর আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমাদের আলোচনা থেকে। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর এ.কে.এম. খালেকুজ্জামান দীপু এবং ডক্টর মাহমুদুল ইসলাম। ডক্টর দীপু, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমি ফিমেল পেশেন্ট বেশি দেখি, আমি একটা প্রবলেম অলওয়েজ ফেস করি, সেটা হচ্ছে মহিলাদের শোল্ডার পেইন, এবং বেশিরভাগ সময় ওনারা যেটা বলেন কাজ করতে অসুবিধা হয় বা একটা কাপড় নিংড়াতে সমস্যা হচ্ছে, অনেকের হাতেও ব্যথা দেখতে পাই। সো এই বিষয়গুলো আসলে মহিলাদের এই রোগগুলো কি হতে পারে এবং কেন বেশি হয়ে থাকে, সে বিষয়টা একটু জানতে চাই। আচ্ছা, সবচেয়ে বেশি যে জিনিসটা শোল্ডার পেইনের ক্ষেত্রে হয় সেটার রোগের নাম হচ্ছে ফ্রোজেন শোল্ডার। সবাই মোটামুটি এই শব্দটার সাথে পরিচিত। আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, অর্থাৎ এখানে তার হাড়ের কোনো প্রবলেম হয় না, জয়েন্টেরও কোনো প্রবলেম নাই, সবই ঠিক আছে, বাট জয়েন্ট যে তৈরিটা, জয়েন্টের আশেপাশে যেই মাংসপেশিগুলো থাকে, রোটেটর কাফ থাকে, এইখানে যদি কোনো ইনজুরি হয়, কোনো আঘাত পায়, সেটা থেকে হতে পারে, অথবা যদি দীর্ঘদিন কোনো কারণে সে এই জায়গাটাকে ব্যবহার না করে, তার জয়েন্টসকে যদি সে ব্যবহার না করে, যেমন আপনি একজন সার্জন মানুষ এবং যেই সার্জারিটা আপনি করে থাকেন, এই সার্জারির পরে কিন্তু ব্যান্ডেজ ট্যান্ডেজ থাকে, এই কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে মহিলারা হোক খুব বেশি হাতটা নাড়াচাড়া করেন না। হ্যাঁ, তো যখন হাতটা নাড়াচাড়া না করেন তখন কিন্তু এই জয়েন্টটা আস্তে আস্তে ফ্রোজেন হতে থাকে, জমে যেতে থাকে, তো এইটার জন্য ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে। আরেকটা হচ্ছে ডায়াবেটিস, যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বা ডায়াবেটিস ভালো কন্ট্রোলে না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হয়ে থাকে। এটার চিকিৎসাটা হচ্ছে গিয়ে মোস্টলি এক্সারসাইজ, ব্যায়াম, নির্দিষ্ট কিছু এক্সারসাইজ আছে, ব্যায়াম আছে, সেটা যদি কেউ যদি ঠিকঠাক মতো করে তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়ে যায়। এটাতে যদি ঠিক না হয় তাহলে কোনো ক্ষেত্রে আমরা স্টেরয়েড জাতীয় ইনজেকশন জয়েন্টের মধ্যে পুশ করে থাকি। আরেকটা হলো, এটাতেও যদি ঠিক না হয়, একেবারে খুব বেশি ফ্রোজেন শোল্ডার একেবারেই নাড়াতে পারে না, সেই ক্ষেত্রে আমরা আন্ডার অ্যানেস্থেশিয়া জয়েন্টটাকে মোবিলাইজ করে দিই, জয়েন্টটাকে মুভমেন্ট করে দিই, ঘুরিয়ে দিই, তারপরে আমরা আবার এক্সারসাইজগুলো দেখাই দিতে হবে, সেই এক্সারসাইজ তাকে করতে হবে। তো আলটিমেটলি এটার মেইন স্ট্রিম ট্রিটমেন্ট হচ্ছে এক্সারসাইজ। সে যদি একটা মানুষ যদি জয়েন্টের মুভমেন্ট ঠিকঠাক রাখে, যদি এক্সারসাইজ করে, যদি তার ডায়াবেটিস কন্ট্রোলে রাখে, তাহলেই কিন্তু, এবং অল্প স্বল্প ওষুধ খায়, তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি সম্ভব। হাতের আরো দু একটা সমস্যা আপনি যেটা বলছেন, আরেকটা প্রশ্ন একটু করতে চাই। অনেকেই বলে থাকেন যে এই রোগটা সেলফ লিমিটিং, মানে নিজেই ঠিক হয়ে যায়, এই তথ্যটা সঠিক কিনা এবং এখান থেকে সার্জারিতে যাওয়ার প্রয়োজন হতে পারে কিনা যাদের ফ্রোজেন শোল্ডার আছে? এই তথ্যটা একটা পর্যায় পর্যন্ত ঠিক, একটা পর্যায় পর্যন্ত ঠিক, যে আস্তে আস্তে ধীরে ধীরে সময় লাগবে, ঠিক হবে। তবে কেউ যদি এক্সারসাইজ ঠিক মতো না করে তাহলে কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। এক্সারসাইজ যে যত বেশি ভালো করবে, তার রিকভারি টাইম, তার সুস্থ হওয়ার ইয়েটা তত তাড়াতাড়ি সে ভালো হবে না আর কি। আর সার্জারির কথা যেটা বললেন, হ্যাঁ, কোনো ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারের জন্য সার্জারি লাগে। আসলে ফ্রোজেন শোল্ডারের জন্য সার্জারি লাগে না, ফ্রোজেন শোল্ডার কি কারণে হয়েছে আমাকে সেটা ইভালুয়েট করতে হবে, দেখতে হবে। যদি রোটেটর কাফ, আমাদের এই শোল্ডার জয়েন্টের চারপাশে একটা মাংসপেশি এবং লিগামেন্টস দিয়ে একটা আবরণ তৈরি আছে, সেই আবরণের যদি স্পেসিফিক কোনো স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়, ছিঁড়ে যায়, রোটেটর কাফে যদি ইনজুরি থাকে, সেটার জন্য যদি তার ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে, অথবা আর্টিকুলার যে কার্টিলেজ আছে আমাদের ভেতরে থাকে, ল্যাব্রাম বলে একটা জিনিস থাকে শোল্ডার জয়েন্টের ভেতরে, এইটা যদি ইনজুরি থাকে তাহলে কিন্তু তার শুধু এক্সারসাইজে আমরা দিয়ে যদি ভালো না হয় তখন কিন্তু আমরা সেটাকে অপারেশনে যেতে বলি,
এবং এই অপারেশনগুলো এখন কিন্তু মানে খুব বেশি কাটাছেঁড়া না করে আর্থ্রোস্কোপির মাধ্যমেও করা সম্ভব, করা যায় এবং তার রেজাল্ট খুবই ভালো। মানে মিনিমালি ইনভেসিভ টেকনিক, মিনিমালি ইনভেসিভ আর্থ্রোস্কোপি, জাস্ট আমরা 2-3টা ফুটা করে এই অপারেশনটা করে নিয়ে আসতে পারি স্ক্রিনে শোল্ডার জয়েন্টটাকে দেখে। হ্যাঁ, এবং এটা হচ্ছে আর কি আমাদের দেশে খুব। জি, এই বিষয়টা নিয়ে আরেকটু জানতে চাইবো, তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটা একটু আমরা নেই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আমার মেয়ের বয়স 7, তো ওর সমস্যা কি, মানে ডাক্তার দেখাইছি, কোনো ওরা বলে যে একটু বয়স বাড়লে কিংবা ওর যদি ওয়েট একটু বাড়ে তাহলে হয়তো হাতে কাঁপে, মানে ভারী কিছু নিলে হাতটা কাঁপে। হাত কাঁপছে আপনার বাচ্চার? জি জি জি। আচ্ছা, আর অন্য কোনো কিছু বিষয় জানতে চাচ্ছেন না? এটা কি কারণে হচ্ছে সেই বিষয়টা জানতে চাচ্ছেন? এই কারণটাই দিচ্ছি আর কি। জি, আপনাকে ডক্টর শুনতে পেয়েছেন, ওনার কোনো প্রশ্ন থাকলে আপনাকে জানাবেন। জি, আপনার বয়স, মেয়ের বয়স 7 বললেন? 7 বছর। জি। শুধু হাত কাঁপে? জি জি। 2 হাতই কাঁপে? না, 2 হাতই কাঁপে। আচ্ছা, কখন? যখন আপনি কোনো কাজ করতে যায়, কোনো কিছু? না না না, ভারী কিছু হাতে নিলে, ধরেন আমি 1.5 লিটার অথবা 2 লিটারের একটা পানির বোতল দিলাম যে তুমি খাও, তখন হাতটা একটু কাঁপে আর কি। আচ্ছা, কোনো কিছু তুলতে গেলে তার হাত কাঁপে? জি 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 জি। আচ্ছা, তো এমনিতে যদি আপনি হাত সামনের দিকে আনলে কি হাত কাঁপে না, এরকম কিছু না? আপনাদের ফ্যামিলিতে কারো কি হাত কাঁপার সমস্যা আছে? জি না জি না, আর তো কারো কোনো সমস্যা নেই, শুধু আমার মেয়ের বেলায় আর কি। আচ্ছা, ঠিক আছে। ওর হাঁটা চলায় কোনো অসুবিধা নাই? জি না জি না জি না, শুধু ও ডাক্তার দেখাইছিলাম, উনি বলছে যে বয়স একটু বাড়লেই ঠিক হয়ে যাবে। আপনি কোনো নিউরোলজিস্ট দেখিয়েছিলেন? জি, দেখাইছিলাম। আচ্ছা, ওই এগুলো ক্ষেত্রে সাধারণত দেখা যায় কাঁপুনির যে কারণ, 1 নম্বর কারণ হতে পারে ব্রেইনের কোনো সমস্যা। ব্রেইনের মধ্যে কিছু অংশ আছে যেগুলিতে কোনো সমস্যা থাকলে ব্রেইনের ডেভেলপমেন্টে, যেহেতু 7 বছর মাত্র, সেগুলোতে কাঁপতে পারে। সেগুলো আমরা তার ফিজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করলে আসলে বুঝতে পারি। 2 নম্বর কারণ হচ্ছে কিছু হরমোনাল কারণ থাকে। ওর কি থাইরয়েড ফাংশন বা এগুলো কিছু করা হয়েছে? উনি আমাদের সাথে আর সংযুক্ত নেই। আচ্ছা, তাহলে তখন হচ্ছে থাইরয়েড ফাংশন করতে হবে, ব্রেইনটা একটু দেখতে হবে যে অনেক সেরেবেলার বা ব্রেন স্টেমে কোনো সমস্যা আছে কিনা। তবে বুঝেই যাচ্ছে যে তার ব্রেন স্টেমে সমস্যা নেই। ব্রেন স্টেম সমস্যা থাকলে তার রোগীর জ্ঞান বা অন্য ধরনের সমস্যা থাকতো। উনি বুঝালেন শুধু হাত কাঁপে। তাহলে আমরা কয়েকটা ফ্যাক্টর, আরেকটা হচ্ছে কোনো জেনেটিক কারণ, তার কোনো ফ্যামিলিয়াল কারণ আছে কিনা। অনেক সময় এসেনশিয়াল ট্রেমর বা ওগুলো কিছু থাকলে, ফ্যামিলিতে থাকলে দেখা যায় তার কাঁপে। অনেক সময় দেখা যায় হয়তো বাবা মার নাই, পূর্বতন অনেকের সমস্যা থাকতে পারে। আমার মনে হয় তাকে একজন ভালো নিউরোলজিস্ট দেখিয়ে যদি আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, ভালো করে একটু হিস্ট্রি নেই, প্রয়োজনে কি ছোটখাটো কিছু পরীক্ষা করে আমরা কিন্তু তার ডায়াগনোসিস, মানে কারণ কি হয়েছে সেটার উপর ভিত্তি করে আসলে তখন সিদ্ধান্তটা ট্রিটমেন্ট হবে। আসলে কারণের উপর ট্রিটমেন্ট করতে হবে, কারণ দেখে ট্রিটমেন্ট করা। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আপনি অলরেডি বলেছেন আপনি নিউরোলজিস্ট দেখিয়েছেন, বাট তারপরও আসলে আমরা অনুষ্ঠানে তো সবকিছু বুঝতে পারি না বা সবকিছু বিষয়ে জানতে পারি না। এই জন্য শর্ট করে যেটা উনি বললেন সেটা হচ্ছে আপনাকে বিশেষজ্ঞের আন্ডারে থেকে আসলে কি হয়েছে সেটা বুঝেভাবে ট্রিটমেন্টটা নিতে হবে। সো একটু চেষ্টা করবেন ওনাদের কনসালটেশনে থেকে ওর অবস্থাটা বুঝে নেওয়ার জন্য। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 জি। আপনার নাম এবং বয়স বলে আমাদেরকে প্রশ্নটা জানান। টিভির ভলিউমটা একটু কাইন্ডলি কমিয়ে নিতে হবে। আমি গাজীপুর থেকে বলতেছি, আমার বয়স 35। আপনি টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ। আচ্ছা, ওনার সাথে আসলে আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। উনি যদি আবার যুক্ত হন আবার আমরা প্রশ্নটা নিব। আপনার কাছে আসলে ফ্রোজেন শোল্ডারের বিষয়ে আপনি বলছিলেন, আর যেটা আমি বলছিলাম যে আরো জয়েন্ট পেইন আছে মহিলাদের ক্ষেত্রে, যেটা আমরা খুব কমনলি দেখি যে একটা হয়তো সবার ক্ষেত্রেই হতে পারে, সবার ক্ষেত্রেই হতে পারে। বাংলাদেশের মহিলাদের একটা জিনিস খুব কমন হয়, সেটা হচ্ছে আমরা বলি টেনিস এলবো। হ্যাঁ, এলবো জয়েন্টের বাইরের দিকে একটা ব্যথা বাংলাদেশের মহিলাদের বেশি হওয়ার কারণ হচ্ছে যে ওই যারা বেশি আপনার রান্নাবান্না করে তাদের ওভার ইউজের জন্য এটা হয়ে থাকে। টেনিস এলবো এই শব্দটা এসেছে ইউজুয়ালি, এটা টেনিস প্লেয়ারদের হতো, যারা লং টেনিস খেলে। ইভেন দেন ক্রিকেটারদেরও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে, টেনিস এলবো। এটা একটা টেন্ডিনাইটিস জাতীয় সমস্যা, একটা অ্যান্থোসোপ্যাথি, যেখানে একটা মাসেলগুলো যেখানে জোট বেঁধে থাকে ওখানে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হয়, ওইটার জন্য হয় এটাও কিন্তু এই আপনার নর্মালি কিছু এক্সারসাইজ, কিছু ওষুধেই
এই জিনিসটা ভালো হয়ে যায়। রিস্টের এখানে হয় ডিকুয়ারভেন্স ডিজিজ, এটাও এক ধরনের টেনোভ্যাজাইনাইটিস, কাছাকাছি রোগ এগুলো। তো এগুলোও কিন্তু এক্সারসাইজ বা ইয়েতে যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আমাদের ছোট ছোট কিছু সার্জারি আছে, অপারেশন করে এটাকে ঠিক করে নিতে হয়। জি, সো যেহেতু হ্যান্ড আসলে খুব অ্যাক্টিভ একটা স্ট্রাকচার আমাদের এবং আমরা প্রতিনিয়তই ব্যবহার করছি, সো এই জয়েন্ট পেইন বা জয়েন্ট ডিজিজেসগুলোকে যদি আমরা একটু প্রিভেন্ট করতে চাই বা প্রোটেক্ট করতে চাই, সেটা আসলে আমরা কিভাবে করতে পারি? জয়েন্ট পেইন, জয়েন্ট ডিজিজকে প্রিভেন্ট করার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করা আমরা দরকার, এই আলোচনাটা করার আগে একটু একজন দর্শক যুক্ত হয়েছেন, আর জন্য ওনার প্রশ্নটা একটু নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সামিনা নাজনীন। টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ। হ্যাঁ, আমি বয়স হচ্ছে আমার 44। জি, আমি গত 10 বছর যাবৎ গোড়ালির ব্যথায় খুব কষ্ট পাচ্ছি। আমি 2 মাস আগে বাম পায়ে একটা ইনজেকশন দিয়েছিলাম, কিন্তু 1 সপ্তাহ ভালো থাকার পরে আমার আগের মতনই ব্যথা, খুব কষ্ট। জি, আপনাকে ডক্টর শুনতে পেয়েছেন। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনার কি 2 পায়ের গোড়ালি ব্যথা নাকি একটা? হ্যাঁ, আমার 2 পায়ের গোড়ালি ব্যথা। আচ্ছা, কিন্তু আমি বাম পায়ে বেশি ব্যথা বলে বাম পায়ে ইনজেকশন দিয়েছিলাম। এই ব্যথাটা কি ঘুম থেকে ওঠার পরে, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেশি হয় কিনা? ঘুম থেকে ওঠার পরে বেশি ব্যথা করে। হ্যাঁ, আচ্ছা, আপনার ডায়াবেটিস আছে? না, আমার ডায়াবেটিস নাই। আবার বসা থেকে ওঠার পরেও যখন হাঁটতে যান তখন খুব ব্যথা করে, হাঁটতে হাঁটতে ব্যথাটা একটু কমে আসে, এরকম ব্যথাটা? জি জি জি। আচ্ছা, আপনার এই রোগটার নাম হচ্ছে প্লান্টার ফাসাইটিস। আমাদের পায়ের যে গোড়ালিতে একটা পর্দার মতো থাকে, যদি সহজ ভাষায় বলি, সেই হিলের এখানে এইটার একটা ইনসার্শন থাকে, লাগানো থাকে। তো ওই জায়গাটায় একটা ডিজেনারেটিভ ইনফ্লামেশন হয়, যার কারণে এই ব্যথাটার সৃষ্টি হয়। তো এটার চিকিৎসা শুধু আপনি ওষুধ খেলে হবে না, এটার কয়েকটা নিয়ম আছে, এই নিয়মগুলো আসলে মানতে হবে। তবে খুব সহজ নিয়ম। একটা হচ্ছে যে খালি পায়ে হাঁটা যাবে না, আরেকটা হচ্ছে নরম স্যান্ডেল, নরম জুতা ব্যবহার করতে হবে, কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখবেন সকালে রাত্রে দুবেলা আধা ঘন্টা করে, আর একটা সিম্পল এক্সারসাইজ করবেন, ব্যায়াম করবেন। সেটা কি? সেটা ফ্লোরে আপনি একটা পয়সা ফেলবেন, কয়েন ফেলবেন, আমরা বলি কয়েন পিকিং এক্সারসাইজ। আপনি তারপরে চেয়ারে বসে, বিছানায় বসে, সোফায় বসে পায়ের আঙ্গুল দিয়ে সেই পয়সাটা তোলার চেষ্টা করবেন। পয়সা তোলা যাবে না, কিন্তু এই যে চেষ্টাটা করা, এই চেষ্টাটা হলো ব্যায়াম। আপনি যত বেশি চেষ্টা করবেন তত বেশি ব্যায়াম হবে। তো আমার মনে হয় যদি এই কথাগুলো আপনি যদি একটু মানেন, আমার মনে হয় ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা চলে যাবে। আর ওনার শুজের ব্যাপারে কোনো প্রেফারেন্সেস আছে? নরম জুতো পরলেই হবে, কোনো হাই হিলস বা না, হাই হিল পরতে পারবে, সে কোনো অসুবিধা নেই, কিন্তু সে যাই পরুক সেটা সফট হতে হবে, নরম জুতা পরতে হবে। জি, আমরা আসলে একদমই শেষের দিকে একটু বোনের যত্ন বা হাড়ের যত্নের জন্য বা জয়েন্টের যত্নের জন্য কি করতে পারে মানুষ? আচ্ছা, বোনের যত্ন এবং হাড়ের যত্নের জন্য যেটা প্রথম কথা সেটা হচ্ছে কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটতে হবে। আর কিছু করতে না পারি আর না পারি, কারণ হাঁটাটা একটা খুবই ভালো এক্সারসাইজ। আরেকটা হচ্ছে খাদ্যাভ্যাস, প্রপার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। খাদ্য তালিকার মধ্যে কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন এবং ফলমূল বাড়াতে হবে, শাকসবজি বাড়াতে হবে, মিনারেলস বাড়াতে হবে। প্রচুর পরিমাণ পানি খাবেন এবং হেলদি লাইফ লিড করা যেটা সেটা করবেন। একটানা কোনো কাজই, মানে একটানা চেয়ারে বসে থাকা সেটাও করবেন না। যারা কম্পিউটারে কাজ করেন একটানা কাজ করবেন না। আর এক্সারসাইজের কথা তো আমি বললাম। ভিটামিন এবং ক্যালসিয়াম নেওয়ার দরকার আছে। ভিটামিন ক্যালসিয়াম একটা পর্যায়ের পরে, মহিলাদের 45 এর পরে বা আফটার মেনোপজ, মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে আপনারা নিয়মিতভাবে তারা ক্যালসিয়াম খাওয়া উচিত, খেতে পারেন। আর ছেলেদের ক্ষেত্রে 55 এর পরে ক্যালসিয়াম গ্যাপ দিয়ে, যেমন 1 মাস খেলেন 1 মাস বন্ধ রাখলেন, 1 মাস খেলেন 1 মাস বন্ধ রাখলেন, এভাবে খেতে পারেন। আরেকটা হলো, আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই আপনার মাধ্যমে আমাদের সমস্ত দর্শক শ্রোতার কাছে। সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যেহেতু জয়েন্ট নিয়ে অনেকগুলো কথা বললাম, একটা কথা তো আমরা আসতে পারি না এই সময়ের কারণেই হয়তো, সেটা হচ্ছে যে জয়েন্টের আলটিমেট কেয়ারের জন্য একটা পর্যায়ে যখন জয়েন্ট একেবারে ডিস্ট্রাকশন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট করি, হিপ রিপ্লেসমেন্টও করি, নি রিপ্লেসমেন্টও করি, অর্থাৎ পূর্ণ কোটি স্থাপন এবং পূর্ণ হাঁটু প্রতিস্থাপন। বাংলাদেশে অত্যন্ত সাকসেসফুল ধরে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা এই কাজগুলো করে যাচ্ছি এবং সেই কাজের সফলতার জন্য আমরা খুবই আনন্দের সংবাদ হচ্ছে যে আমরা কিছুদিন আগে আমরা বাংলাদেশ আর্থোপ্লাস্টি সোসাইটি তৈরি করা হয়েছে এবং সেই সোসাইটির উদ্যোগে আমরা এবার নভেম্বরের 29 এবং 30 তারিখে বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল বাংলাদেশ আর্থোপ্লাস্টি সোসাইটি কনফারেন্স করতে যাচ্ছি 2 দিন ব্যাপী, যাতে করে আমাদের এবং
আমাদের এইবারের প্রথমবারের প্রোগ্রামের স্লোগান হচ্ছে চেঞ্জ, অর্থাৎ নি চেঞ্জ, হিপ চেঞ্জ। আমাদের ডাক্তারদের যেই আচার আচরণ, কথাবার্তা এবং আমাদের যে কাজের যে স্কিল, সেইটার চেঞ্জ, সারা দেশের চেঞ্জ এবং মানুষের ভেতরে একটা চেঞ্জ আমরা চাই, যে আমরা যেন বিদেশমুখী চিকিৎসাটাকে ত্যাগ করে আমাদের দেশে সঠিক জায়গায় যদি আমরা যেতে পারি, তাহলে কিন্তু ভালো চিকিৎসা, সঠিক চিকিৎসা আসে, সেটা যেন আমরা গ্রহণ করি। অবশ্যই অনেক ধন্যবাদ। অবশ্যই এই চেঞ্জটা আমরা সবাই চাই এবং আপনাদেরকে অবশ্যই অভিনন্দন এই নতুন প্রচেষ্টাটা শুরু করার জন্য। এবং আপনাদের কাছে আসলে প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব ইন্টেন্সিভ যে কেয়ারগুলো আছে সেগুলো যাতে আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে স্টুডিওতে থেকে আমাদের পুনর্বার এই পরামর্শগুলো দেওয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থেকে পুরো অনুষ্ঠানটাতে এনজয় করার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার আগামী সপ্তাহে।